বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই শেখ হাসিনার শাসনামলে বলপূর্বক গুমসহ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ব্যাপক সমালোচিত হয়। বিশেষ করে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের জেরে হাসিনার শাসনের পতনের পর ডিজিএফআই এর ভূমিকা নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকারকে টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকীর মাধ্যমে ডিজিএফআই কে দমন পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করেন। তবে সংস্থাটির ভেতরে এমন কিছু উদাহরণ রয়েছে যেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চাপ সত্ত্বেও ডিজিএফআই আপোস করেনি। 2018 সালের বিতর্কিত মধ্যরাতে নির্বাচনের আগে ও পরে ডিজিএফআই এর এমন একটি দৃষ্টান্ত উঠে আসে। ভারতের বহিরাগত গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর মাধ্যমে বাংলাদেশের SS7 মোবাইল নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের প্রস্তাব দেয়। যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন দেয়া হয়েছিল, ডিজিএফআই এই অনুরোধ প্রত্যাখ্যান করে। প্রথমে ঢাকায় নিযুক্ত স্টেশন প্রধান এবং পরে সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এই অনুরোধের বিরুদ্ধে অবস্থান নেন। সিগন্যালিং সিস্টেমস নং 7 বা SS7 মূলত 1970-এর দশকে গঠিত একটি টেলিফোনি সিগন্যালিং প্রোটোকল, যা টেলিফোন কল সেটআপ, বন্ধ করা, নাম্বার অনুবাদ, প্রিপেড বিলিং, SMS সহ বিভিন্ন ফাংশন পরিচালনার জন্য ব্যবহৃত হয়। ভারতের গোয়েন্দা সংস্থা এই লিঙ্কের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থার অনুপ্রবেশ করতে চেয়েছিল। একবার এই সংযোগ পেয়ে গেলে তারা শুধু বাংলাদেশের ভেতরকার নয়, বরং বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের রোমিং চুক্তির আওতায় থাকা সব ইনকামিং ও আউটগোয়িং ভয়েস কলের তথ্য সংগ্রহ করতে পারত। একাধিক সূত্র নিশ্চিত করেছে যে ভারত বিশেষ করে পাকিস্তানের সঙ্গে রোমিং চুক্তি না থাকার কারণে বাংলাদেশের SS7 নেটওয়ার্ক ব্যবহার করতে চেয়েছিল। এটি অনুমোদন পেলে তারা প্রেরক ও গৃহীতার ফোন নম্বর, অবস্থান, কলের সময়কাল সহ গুরুত্বপূর্ণ মেটাডেটা সংগ্রহ করতে পারত। এমনকি ভারত বাংলাদেশে একটি সাবমেরিন কেবল ইন্টারসেপশন সিস্টেম স্থাপনের প্রস্তাব দেয়। বাংলাদেশের সাবমেরিন কেবল রুট SMW4 এবং SMW5 এর অংশ হয় ভারত সেখানে সরাসরি নজরদারি সরঞ্জাম স্থাপনের পরিকল্পনা করেছিল। তারা দুটি বিকল্প দেয়, হয় সরাসরি বাংলাদেশে এসে প্রক্রিয়াটি প্রদর্শন করবে, নয়তো বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে নিয়ে গিয়ে তাদের দেখানো হবে। এই ব্যবস্থা কার্যকর হলে ভারতের গোয়েন্দারা বাংলাদেশ সহ অন্যান্য দেশের সঙ্গে করা সব টেলিযোগাযোগ পর্যবেক্ষণ করতে পারত। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মেজর জেনারেল তারেক সিদ্দিকী ও NSI প্রধান মেজর জেনারেল TM জোবায়ের ডিজিএফআই এর ওপর প্রচণ্ড চাপ প্রয়োগ করেন। জানা যায় NSI প্রধান জোবায়ের ও ভারতের ROR প্রধান সামন্ত কুমার গোয়েল একই সঙ্গে লন্ডনে অবস্থান করেছিলেন এবং ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তী সময়ে এই সম্পর্ককে কাজে লাগিয়ে ভারতীয় গোয়েন্দারা নিজেদের স্বার্থে ডিজিএফআই এর ওপর চাপ প্রয়োগ করে। তবে ডিজিএফআই এর কিছু দেশপ্রেমিক কর্মকর্তা ভারতের এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তাদের একজন বলেন, SS7 নেটওয়ার্কের মাধ্যমে ভারতের প্রবেশাধিকার দেওয়া মানে সরাসরি জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা, তাই আমরা একে সম্পূর্ণভাবে বন্ধ করে দেই। এই সিদ্ধান্তের ফলে ডিজিএফআই এর কিছু কর্মকর্তাকে চরম মূল্য দিতে হয়। ভারতীয় প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবং দেশের স্বার্থ রক্ষায় কাজ করায় তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। অনেকের পদোন্নতি আটকে দেওয়া হয়, কিছু কর্মকর্তাকে কম গুরুত্বপূর্ণ বিভাগে বদলি করা হয়। এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ভেতরে যে দ্বন্দ্ব রয়েছে তা স্পষ্ট হয়ে ওঠে। ডিজিএফআই এর ভেতরে কিছু কর্মকর্তা দেশের স্বার্থে কাজ করলেও শীর্ষ পর্যায়ের কিছু ব্যক্তি বিদেশি শক্তির স্বার্থ রক্ষার জন্য উঠে পড়ে লেগেছিল। তবে শেষ পর্যন্ত ডিজিএফআই এর দেশপ্রেমিক অংশ ভারতের পরিকল্পনা ভেস্তে দিতে সক্ষম হয়। ইমন, তারুণ্য বার্তা।